তাহলে আজকে আমরা পড়ব হচ্ছে আওয়ার ক্যাজুরিনা ট্রি, তরু দত্তের লেখা। এখন এই আওয়ার ক্যাজুরিনা ট্রিটা আসলে কি, প্রথমে এটা আমাদের জানতে হবে। ক্যাজুরিনা ট্রি হচ্ছে, আমরা খুব সহজভাবে যেটা জানি সেটা হচ্ছে যে ওই ঝাউ গাছ দেখেছো? আমরা যে ঝাউ গাছ দেখে থাকি, এই ঝাউ গাছকে ইংরেজিতে বলা হয় ক্যাজুরিনা ট্রি। ঝাউ গাছ কেমন দেখতে হয়? খুব উঁচু লম্বা হয়, খাম্বার মতো দেখতে, আর গাছের পাতাগুলো এমন যেন পাহাড়ের মতো উঁচু, আর থাকে নিচের দিক থেকে বড় হয়ে উপরের দিকে একটা সুচালো অংশ, সুচালো মতো থাকে। হ্যাঁ, তো এখানে তরু দত্তের লেখা এই আওয়ার ক্যাজুরিনা ট্রি কবিতাটা মূলত কবির ছোটোবেলাকার এবং শৈশব জীবনের তার সেই মিষ্টি দিনগুলোর কথা মনে করিয়ে দেয় আমাদের। তো এই কবিতা পড়তে গিয়ে যে কবিতার নামকরণ কেন আওয়ার ক্যাজুরিনা ট্রি হয়েছে, বা কেনই বা ক্যাজুরিনা ট্রিকে নিয়ে তিনি কবিতা লিখতে গেলেন। প্রথমত, আমরা যখন কোনো কিছুকে ভালোবাসি, মানে আমাদের চারপাশে যা আছে সে তো আর চিরকাল থাকবে না, তারা অমর নয়, তারা অজেয় নয়, মানে তারা সবই মরণশীল। জন্ম আছে মানে মৃত্যু আছে, সৃষ্টি আছে মানে ধ্বংস আছে। তো আমরা যদি কোনো কিছুকে, আমাদের চারপাশের কোনো কিছুকে আমরা যদি স্মরণীয় করে রাখতে চাই, চিরকাল যদি আমাদের মনের মণিকোটায় রাখতে চাই, তাহলে তাদেরকে আমাদের কিছু একটার মধ্যে ধরে রাখতে হবে। এই কিছু একটার মধ্যে ধরে রাখতে হবে। কিসের মধ্যে ধরে রাখা যায়? যে যদি আমরা তার সম্পর্কে কিছু লেখার চেষ্টা করি, তাহলে কী হবে? সেটা আমাদের স্মৃতিতে চিরকাল অমলিন থেকে যাবে। ঠিক তেমনি তরু দত্ত ঠিক এটাই করেছেন। আওয়ার ক্যাজুরিনা ট্রি জন্ম যেমন হচ্ছে, একদিন তো সেই গাছ মারাও যাবে। তো তিনি কী করেছেন? সেই আওয়ার ক্যাজুরিনা ট্রিকে অমর করে রেখেছেন। কীভাবে অমর করলেন? তার এই কবিতার মধ্য দিয়ে। তো এই আওয়ার ক্যাজুরিনা ট্রি সম্পর্কে বলতে গিয়ে কবিতার প্রথমেই তিনি গাছটার সম্পর্কে তিনি আমাদেরকে বলেছেন। কেমন বলছেন? বলছে এই গাছটা বিরাট বড়, মানে বিরাট উঁচু, যার চূড়া হচ্ছে যেন মনে হচ্ছে আকাশকে স্পর্শ করছে, তারাদের কাছে পৌঁছচ্ছে, মানে এত উঁচু। আর এই যে গাছের গায়ে জড়িয়ে আছে লতা পাতা, যেন বিশাল ওই পাইথনের মতো জড়িয়ে আছে, তাকে ধরে রেখেছে, বেঁধে রেখেছে। এখন এই পাইথন বলতে আমরা কি বুঝি? পাইথন থেকে কি মনে আসতে পারে? যে পাইথন কিন্তু বিষাক্ত সাপ না, সে তোমাকে কখনো ছোবল মেরে মারে না। সে কিভাবে মারে? পাইথন বা অজগর কিভাবে একটা যে শিকারকে কি করে মারে? সে তাকে জড়িয়ে ধরে, পেঁচিয়ে জড়িয়ে ধরে তার শ্বাস রোধ করে দেয়, তার হার্টবিটকে বন্ধ করে দেয়, করে দিয়ে মেরে দেয়। তাই বলছে যে এই বিরাট বড় যে গাছ, এই গাছটার চারিদিকে জড়িয়ে রয়েছে কি না ওই লতা গাছ, যেটা তাকে হিউজ পাইথনের মতো জড়িয়ে রেখেছে। আর জড়িয়ে রেখে মানে তাকে তার গায়ে ক্ষতবিক্ষত করে দিয়েছে, তাকে মারার চেষ্টা করেছে। কিন্তু এই গাছ, সে কোনোভাবেই গাছকে মারতে পারেনি। গাছ কিন্তু বেঁচে আছে, এবং সে সাহস ভরে তার এই দৈত্যাকার মাথাটাকে তুলে রেখেছে। আর সে কি করেছে? সে বলছে, এটাকে তুলনা করা হচ্ছে, বলছে এই গাছটাকে একটা দৈত্যের সঙ্গে তুলনা করা হচ্ছে, আর এই লতা পাতাগুলোকে তুলনা করা হচ্ছে যে এই তার গায়ে গলায় যেন একটা স্কার্ফের মতো ঝুলিয়ে রেখেছে। আমরা শীতকালে যেমন পরি, স্কার্ফ পরি, মাফলার পরি, ঠিক তেমনি স্কার্ফের সঙ্গে তুলনা করা হয়েছে। বলা হচ্ছে যে এই গাছে থোকা থোকা লাল লাল ফুল ধরে থাকে, থরে থরে সাজানো থাকে। আর সারাদিন সেই পাখিরা, মৌমাছিরা তারা এসে এই ফুলের মধু খায়, এখানে এসে ভিড় জমায়। যখন রাত্রি হয়
তখন বাগান থেকে মিষ্টি একটা মধুর সুর ভেসে আসে, পোকাদের গান, ইনসেক্টের গান শোনা যায়। আর সেই সময় মানুষেরা তারা চিরনিদ্রায় যায়, তারা বিশ্রামে যায়। তো এটা ছিল আমাদের ফার্স্ট স্ট্যাঞ্জা। দ্বিতীয় যে স্ট্যাঞ্জা রয়েছে সেটায় আমরা কবি কীভাবে গাছটাকে দেখছেন, তার সেই ছোটোবেলায় তার সেই গাছটার দৃশ্য কেমনভাবে তিনি দেখেছেন, তার কেমন মনে আছে সেটাকে তুলে ধরেছেন। সময় শীতকাল, শীতের সময়ের কথা তিনি বলছেন যে যখন আমি ভোরবেলা উঠে আমার প্রথমে আমি জানলাটা খুলি, তখন আমার সেই আনন্দিত চোখটা চলে যায় ওই গাছটার দিকে। শীতের সময় আমি দেখি যে গাছের ওই চূড়ার উপরে একটা ধূসর রঙের বেবুন একা বসে থাকে। সে বসে থাকে সূর্যোদয়ের দিকে তাকিয়ে, কখন সূর্য উঠবে। আর তার নিচের যে ডালপালায় তার যে ছোট ছোট পুচকে ছানাগুলো আছে, বাচ্চাগুলো আছে, তারা লাফালাফি করে, তারা খেলা করে। এই শীতকালীন সময়ে তিনি আর কি শুনতে পান, কি দেখতে পান, যে অনেক দূরে কোকিলেরা ডাকতে থাকে এবং দিনের আগমনকে ঘোষণা করে। তিনি দেখতে পান যে গরুগুলো ঘুমে ঢুলতে তারা সেই তাদের চারণভূমি, তৃণভূমির দিকে এগিয়ে যাচ্ছে, ঘাস খেতে এগিয়ে যাচ্ছে। এছাড়াও তিনি দেখতে পান এই যে ক্যাজুরিনা ট্রির পাশে রয়েছে একটা বিরাট বড় জলাশয়। তিনি দেখতে পান যে এই ক্যাজুরিনা ট্রির বা ঝাউ গাছের যে ছায়া, সেটা ওই বিরাট জলাশয়ের উপরে পড়েছে এবং সেই যে ছায়া, সেটা প্রাচীন, বিশাল এবং খুব সুন্দর। সেই যে জলাশয় রয়েছে, সেই জলাশয়ে তিনি বলছেন যে শাপলা ফুল ফুটে আছে, ওয়াটার লিলি ফুটে আছে। শাপলা ফুল, ওয়াটার লিলি দেখিয়ে দিচ্ছে। তো সেই শাপলা ফুলটাকে তিনি কিসের সঙ্গে তুলনা করছেন? বলছে জমে থাকা বরফের মতো সাদা, শ্বেত শুভ্র, যেন বরফ জমে থাকলে ঠিক যেমন হয় শ্বেত শুভ্র, এই ফুলগুলো তেমনি হচ্ছে শ্বেত শুভ্রের মতো ওয়াটার লিলিগুলো। তিনি এই গাছটাকে শুধু মনে রেখেছেন এই তার চারিদিকের বাহ্যিক যে গরুর কথা বলা হলো, কোকিলের কথা বলা হলো, আমাদের যে বেগুনের কথা বলা হলো, বা ওয়াটার লিলির কথা বলা হলো, এক ধরনের বাদক, এক্ষুনি তো বললাম। তো এদের জন্য তিনি কিন্তু ক্যাজুরিনা ট্রিকে মনে রাখেননি। ক্যাজুরিনা ট্রিকে তিনি মনে রেখেছেন ক্যাজুরিনা ট্রির জন্য, তার মহিমার জন্য। স্ট্যাঞ্জা 4-এ গিয়ে আমরা যেটা দেখব, তিনি তার ছোটোবেলাকার সেই সুবর্ণময় অতীতের কথা মনে করছেন। কি মনে করছেন? তিনি বলছেন যে এই যে বিরাট বড় ক্যাজুরিনা ট্রি বা ঝাউ গাছের নিচে আমরা খেলা করেছি। কাদের কথা বলছে? তার ভাই বোনেদের কথা বলছেন, যে আমরা একসঙ্গে খেলেছি, গাছটাকে আমরা ভালোবেসেছি, এবং এই গাছটা যে তার কাছে এখনও প্রিয় হয়ে আছে, তা কিন্তু শুধু গাছের সঙ্গে রয়েছে তার এই ভাই বোনেদের ভালোবাসা, তাদের খেলাধুলোর কথা, সেই সুবর্ণময় অতীতের কথা। তিনি বলছেন যে এই গাছটার কথা আমার ততদিন মনে থাকবে, তার সুবর্ণময় অতীতের কথা ততদিন মনে থাকবে যতদিন আমি বেঁচে থাকব, যতদিন না পর্যন্ত আমার মৃত্যু হচ্ছে, ততদিন আমি মনে রাখব। তিনি যখন দূরে থাকার তিনি যখন কোনো উপসাগরের তীরে, সেটা ইতালি হতে পারে বা ফরাসি হতে পারে, সেই ফরাসি দেশে বা ইতালিতে যখন তিনি কোনো এক চাঁদনি রাতে সমুদ্রের তীরে বসে সমুদ্রের ঢেউগুলোকে দেখতে থাকেন, আর তার পাশে থাকা সেই ঝাউ গাছগুলোকে যখন তিনি দেখেন, তখন তার মনে হয় যে এই এক রহস্যময় ভাষা, এক রহস্যময় ডাক তার সেই বিলাপ করছে, আর যা ভেসে আসছে বহু বহু দূর থেকে। অর্থাৎ তিনি ওই পারস্য বা ইতালির বা ফ্রান্সের বা ইতালির ওই উপসাগরের তীরে বসে ঝাউ গাছগুলোকে যখন তিনি দেখেন, তখন তার মনে পড়ে যায় তার নিজের স্বদেশের নেটিভ ল্যান্ডের থাকা ছোটোবেলাকার সেই ঝাউ গাছটার কথা তার মনে পড়ে। তিনি
দেখতে থাকেন সমুদ্রকে আর বলেন যে যেখানে জলদৈত্য গুহার মধ্যে ঘুমে মগ্ন আছে আর ঢেউগুলো এসে তাকে আলতো করে চুম্বন করে দিয়ে যাচ্ছে। আর এই চাঁদের নরম আলোয় যখন পৃথিবী এক স্বপ্নহীন মোহাচ্ছন্নতায় ডুবে যায়, তখন যেন সেখান থেকে এক আওয়াজ ভেসে ওঠে, এক সুর ভেসে আসে, আর তিনি তার মনের চোখ দিয়ে অন্তর্দৃষ্টি দিয়ে তিনি দেখতে পান সেই তার সুবর্ণময় অতীতের সেই ক্যাজুরিনা ট্রিকে, সেই গাছকে, যাকে তিনি খুব ভালোবাসেন, এবং এটা তার মাতৃভূমিকে, তার নেটিভ ল্যান্ডকে মনে করিয়ে দেয়। আর এই কবিতায় এই লাইনগুলোর মধ্যে দিয়ে যে কবি আছেন বিদেশে, এবং বিদেশে থেকেও তিনি তার স্বদেশকে তিনি কোনোভাবেই ভুলতে পারেননি। স্বদেশের প্রতি তার যে ভালোবাসা, তার এই যে স্বদেশে না আসতে পারার যে কষ্ট, সেটা কিন্তু আমরা সেটা এই লাইনগুলোর মধ্যে দেখতে পাই। এবং একেবারে তিনি শেষে তিনি কি বলছেন, তিনি বলছেন যে এই কবিতাটা তিনি উৎসর্গ করছেন ক্যাজুলিনা ট্রির প্রতি। কেন উৎসর্গ করছেন? কারণ এই ক্যাজুলিনা ট্রিকে উৎসর্গ করার কারণ এগুলোকে অমর করে রাখার জন্য, সমস্ত স্মৃতিকে অমর করে রাখার জন্য, যে তিনি এবং তার ভাই বোনেরা একসঙ্গে তারা খেলেছেন। আজ তার ভাই বোনেরা তার আগে তারা মারা গেছে, তারা কেউ আর বেঁচে নেই, কবি একা বেঁচে আছেন। তাই তিনি বলছেন যে তিনিও একদিন মারা যাবেন, কিন্তু তিনি মারা গেলেও কি হবে, এই গাছটাও একদিন হয়তো মারা যাবে। কিন্তু তিনি এই গাছকে কি করতে চান, যে বড়ডেল গাছেদের মধ্যে তিনি রেখে যেতে চান। বড়ডেল গাছ, এই বড়ডেল গাছ এটা হচ্ছে এক ধরনের গাছ, একটা জায়গা রয়েছে যেখানে এই বড়ডেল গাছকে অমর গাছ বলা হয়। কেন বড়ডেল গাছকে অমর গাছ বলা হয়? তোমরা বড়ডেল এক ধরনের গাছ, তোমরা মূলত হচ্ছে বট গাছ দেখেছো। যদি বট গাছ, আমাদের হাওড়ার কথা ভাবো, হাওড়ার বোটানিক্যাল গার্ডেনের বট গাছের কথা যদি ভাবো, ছবি দেখেছো বা যারা গিয়েছে তারা দেখেছে, তো ওই বট গাছটার কাছে গেলে তুমি আলটিমেটলি বট গাছের যে গোড়া, মূল, সেই প্রধান মূলকে আমরা কোথাও দেখতে পাবো না বা খুঁজে পাবো না। কিন্তু আমরা দেখতে পাবো যে এই বটগাছটা এটা বিরাট বড় জায়গা জুড়ে বিস্তৃত হয়ে আছে এবং দীর্ঘ বছর ধরে বেঁচে আছে, কিন্তু এর কিন্তু নির্দিষ্ট কোনো গোড়া নেই, অর্থাৎ এই গাছটা মরবে না। তো বড়ডেল গাছ হচ্ছে এও এক ধরনের গাছ, যে গাছ কখনোই সে মরবে না। এই যে বড়ডেল গাছ, এটা ইংল্যান্ডে দেখতে পাওয়া যায়। ইংল্যান্ডের একটা উপত্যকা আছে যেটাকে বলা হয় বড়ডেল, আর সেখানে এই অমর গাছেদের দেখতে পাওয়া যায়। আর এখানে একটা কথা মনে রাখবে যে ওয়ার্ডসওয়ার্থের এই ইয়ো ট্রিজের সঙ্গে কিন্তু এই বড়ডেল গাছের তুলনা কিন্তু তরু দত্ত করেছেন। শেষে তিনি কী বলছেন, তিনি এই গাছগুলোকে, এই ক্যাজুলিনা ট্রিকে বড়ডেল গাছেদের মতো করে মহিমান্বিত করে যেতে চান, তাদেরকে অমর করে যেতে চান। কারণ একদিন মৃত্যুর যে করাল ছায়া, কঙ্কাল ছায়া, সেটা একদিন সব কিছুকে গ্রাস করে নেবে। সময়ের সঙ্গে সঙ্গে অন্ধকারে সব কিছু মিলিয়ে যাবে। কিন্তু যতদিন এই কবিতা বেঁচে থাকবে, মানুষ যতদিন এই কবিতা পড়বে, আর এই কবিতার মাধ্যমে যতদিন সে এই ক্যাজুলিনা ট্রির সৌন্দর্যকে তুলে ধরবে, ক্যাজুলিনা ট্রিকে মনে রাখবে, ততদিনে কি হবে যে এই যে ক্যাজুলিনা ট্রিকে ভুলে যাওয়া, অর্থাৎ বিস্মৃতির এই যে অভিশাপ, এই বিস্মৃতির অভিশাপ থেকে এই ক্যাজুলিনা ট্রি মুক্ত থাকবে। অর্থাৎ মানুষ যতদিন বেঁচে থাকবে, মানুষের শ্বাস প্রশ্বাস যতদিন পড়ছে, মানুষ যতদিন এই ক্যাজুলিনা ট্রি পড়বে, তরু দত্তের কবিতা, ততদিন মানুষ কিন্তু এই ক্যাজুলিনা ট্রিকে মনে রাখবে, আর ততদিন সে অমর হয়ে বেঁচে থাকবে, সে কিন্তু এই বিস্মৃতির অভিশাপ থেকে মুক্ত থাকবে। তাহলে বোঝা গেছে আওয়ার ক্যাজুলিনা ট্রি এক কথায় কি? এক কথায় হচ্ছে যে ক্যাজুলিনা ট্রি তরু দত্তের কাছে একটা গোল্ডেন মেমোরি পাস্টের, এবং সেই গোল্ডেন মেমোরিকে তিনি বিদেশে আছেন, কিন্তু বিদেশে থেকে তিনি সেখানে যখন ঝাউ গাছকে দেখেন রাত্রির
ওই চাঁদের আলোয় নরম রাতকে দেখেন, সমুদ্রের ঢেউকে আসতে পড়তে দেখেন, তখন তার নেটিভ ল্যান্ডের তার বাড়ির ঝাউ গাছটার কথা মনে পড়ে এবং তিনি তার সেই ঝাউ গাছকে, তার সেই স্মৃতিতে তিনি ফিরে যান, অতীতের স্মৃতিতে ঝাউ গাছ সম্পর্কিত যে স্মৃতি তার আছে, এবং তিনি মনে করেন যে তিনি একটা কবিতা লেখেন, যে কবিতার মাধ্যমে এই ঝাউ গাছটাকে, তার স্মৃতিটাকে তিনি অমর করে রাখবেন। তো এই হচ্ছে পুরো কবিতা, বুঝতে পেরেছেন? কি পুকুরে কি দেখাবেন? পুকুরে কি একটা দেখাবেন বলছি? ওয়াটার লিলি। চলো লেখো, গুগলে গিয়ে লেখো ওয়াটার